ওরগ্রাম ফরেস্টে চলে এসেছি। এই যে এখানে একটু দাঁড়ালাম, আর অনেকটা এরিয়া জুড়ে আলটিমেটলি চলে আসলাম এই একদম ওরগ্রাম ফরেস্টের পাশে, ওরগ্রাম যে এয়ারড্রোম সেটা। হ্যালো ফ্রেন্ডস, আজ 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, সাথে সাথে আজকে সরস্বতী পুজোও বটে। তো এখন মোটামুটি দুপুর 12টা বাজে। এই দমদম থেকে আমি আর আমার মিসেস দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আজকেও একটা ছোট ডে ট্রিপ করব। আর আজকের ডে ট্রিপের গন্তব্য আমাদের ওরগ্রাম ফরেস্ট। ওরগ্রাম ফরেস্ট এর আগেও গেছি, আবারও যাচ্ছি আরেকবার ওরগ্রাম ফরেস্ট। তো এখান থেকে ওরগ্রাম ফরেস্ট মানে দমদম থেকে ওরগ্রাম ফরেস্ট মোটামুটি 127-28 কিলোমিটার মতো। ওই হয়তো 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তো আসুন, আমাদের জার্নি যেটা ওরগ্রাম ফরেস্টের উদ্দেশ্যে সেটা শুরু হয়েছে। তো ছোট ট্রিপ, ডে ট্রিপ। তো সেই ডে ট্রিপে ওরগ্রাম ফরেস্টই দেখাবো আপনাদের। গেলাম বালি ব্রিজে। অ্যাকচুয়ালি এদিকের আমার যত ভিডিও আছে বাইক ট্রিপের, বালি ব্রিজের উপর দিয়ে গেলে বালি ব্রিজের এই যে ছোট্ট অংশটা একটা ভিডিও ক্লিপ সবসময় রাখার চেষ্টা করি। আর সুন্দর বালি ব্রিজটা পাশ দিয়ে যে ব্রিজটা চলে গেছে ওটা হচ্ছে টোলের জন্য, ওখানে বাইক অ্যালাউড নয়। তো এই যে বালি ব্রিজের শেষে আমরা ওইদিকে চলে যাচ্ছি হুগলি জেলায়। অ্যাকচুয়ালি হুগলি নয়, এই সাইডটা হাওড়া, ডান দিকে উত্তরপাড়ার দিকে হুগলি। তো যাই হোক, বালি ব্রিজ ছাড়ালেই মনে হয় যেন হাইওয়েতে উঠে গেছি। একটা ভালো লাগার অনুভূতি। চলে আসলাম বালির যে জ্যামের অংশটা সেটা কাটিয়ে, আর আমরা এখান থেকে ডান দিকে চলে যাব। ডান দিকে দিল্লি রোড যেটা NH2, সেই দিকে চলে যাব। বাঁ দিকটা চলে গেছে NH6। NH2 NH6 এই দুটো আমার কাছেই বহুবার চালানোর অভিজ্ঞতা প্রায়। আর এই যে সোজা চলে গেছে NH2, এটা দিয়ে আমরা বর্ধমান হয়ে ডান দিকে বোলপুরের দিকে চলে যাব ওরগ্রাম ফরেস্টের উদ্দেশ্যে। আর সামনেই আছে ডানকুনি টোল প্লাজা। আর আজকের দিনে আমাদের দুটো টোল ক্রস করতে হবে, এক ডানকুনি আর 2 পালশিট। তো সামনেই আছে ডানকুনি টোল প্লাজা, এখান থেকে কিলোমিটার 10 দূরে। তো সেটাই আজকে আমাদের আজকে প্রথম টোল। আর এই যে অংশটা খুব সুন্দর লাগে, যখনই ঘুরতে যাই তখনই এত সুন্দর লাগে এই অংশটা ক্রস করতে। এই অঞ্চলগুলোতে 6 লেনের রাস্তা তো হয়েছেই, কিন্তু সাথে সাথে দুপাশে দেখেছি বড় বড় পুরনো গাছ। সে গাছগুলো কিন্তু এখন আর একটাও নেই। তার মানে প্রকৃতিকে বিসর্জন দিয়েই আমাদের এই উন্নয়ন। গাছগুলো হয়তো অন্য কোথাও সরানো যেত, যাই হোক আমরা সেদিকে ঝুঁকিনি। যদিও এই হাইওয়ে করার জন্য যে গাছপালাগুলো কাটা পড়েছে তার পরিবর্তে হয়তো অন্য কোথাও, আমি জানি না, হয়তো অন্য কোথাও তার পরিবর্তে গাছ পোঁতা হয়েছে। কিন্তু এই যে বিরাট প্রাচীন গাছ, সেগুলোকে হয়তো সরানো যেত, হয়তো সেগুলোকে আবার রিপ্লান্ট করা যেত, কিন্তু আমরা সেদিকে যাইনি। প্রকৃতিকে বিসর্জন দিয়েই হয়তো আমাদের এই উন্নয়ন। সেই কারণে হয়তো আমাদের দেশে এত দূষণ, এত প্রাকৃতিক দূষণ। আশেপাশে বড় বড় গাছপালা একটাও আর চোখে পড়ে না। খুব খারাপ লাগে এগুলো দেখে। ডাব খাওয়ার ইচ্ছা আছে এখানে। দাদা, শ্বাসওয়ালা পাওয়া যাবে? এইগুলো কিরম শ্বাস হয়েছে? খুব হালকা, খেতে ভালো, জলটা অনেক হবে, আপনার মন খুশি হবে। ঠিক আছে, একটা দেখে দাও, আর একটু মোটা দেখে শ্বাস কোনটা পাওয়া যাবে দেখো। ডাব খেয়ে নিলাম পালশিট টোল প্লাজার আগে।
মোটামুটি বাড়ি থেকে 75 কিলোমিটার মতো চলা হয়ে গেছে। আমরা এই শক্তিগড়ের যে ল্যাংচার দোকানগুলো, এখন এটা তো উপরে ফ্লাইওভার হয়ে গেছে, আর এই নিচে দুপাশে ল্যাংচার দোকানগুলো। এইদিকে আসলে নর্মালি ওখানেই ব্রেকফাস্ট করি, আর আজকে যেহেতু অনেক দেরি করে বেরিয়েছি ওখানে আর ব্রেকফাস্ট করলাম না। ফেরার সময় কিন্তু এখানে ব্রেকফাস্ট নয়, এখানে হালকা টিফিন করব, সেটা ইচ্ছা আছে ফেরার সময়। এখন আর সেই অর্থে সেরকম কিছু খাওয়ার ইচ্ছা নেই। NH-19 এবার ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে বাঁ দিকে চলে যাব। বাঁ দিক থেকে তারপর ডান দিকে ঘুরে, যেটা আমাদের শান্তিনিকেতন যাওয়ার রোড, বর্ধমান থেকে শান্তিনিকেতন যাওয়ার যে রোড, সেই রোডটাই ধরবো। NH-114, তো সেই রোডটাই ধরবো। NH-19 মোটামুটি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখান দিয়ে ক্রস করে যাব, সোজা চলে গেছে বর্ধমানের দিকে। আমরা বাঁ দিকে বেঁকে যাব। ডান দিকটা বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দির। দেখা যাক, ফেরার সময় এইটাতে আসার ইচ্ছা আছে। এই যে 108 শিব মন্দির, আগেও এসছি, ওরগ্রাম ফরেস্টেও যেমন এসছি, 108 শিব মন্দিরেও এসছি। তো ইচ্ছা আছে, দেখা যাক ফেরার সময় একবার 108 শিব মন্দির 5-10 মিনিটের জন্য হলেও ঢু মেরে যাব। ওরগ্রাম জায়গাটাতে ঢুকে গেলাম, আর এখানে এই যে NH-114, এটা সোজা সামনে চলে গেছে বোলপুর। এখান থেকে 30-32 কিলোমিটার, এবং এখানে নিয়ারেস্ট কাছাকাছি যে জায়গাটা আছে সেটা হচ্ছে গুসকরা। এখান থেকে সামনে 5 কিলোমিটার দূরে। আর এই 114 NH-114 ধারে কিন্তু প্রচুর খাওয়ার রেস্টুরেন্ট দেখলাম। আগে দুবার যখন এসেছি তখন কিন্তু এত কিছু দেখিনি, এবার কিন্তু প্রচুর রেস্টুরেন্ট হয়েছে দেখলাম। তো এটা একটা ভালো, যারা ঘুরতে আসতে চান তাদের পক্ষে একটা ঠিকঠাক খাওয়ার জায়গা পাওয়া অনেক সময় যায় না। তো এখানে দেখলাম NH-114 উপর প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। আর এইবার আমরা NH-114 সেটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ডান দিকে চলে যাব ওরগ্রাম ফরেস্টের জন্য। ডান দিকে খুব বেশি রাস্তা নয়, এখানে 2.5-3 কিলোমিটার রাস্তা গেলেই ওরগ্রাম ফরেস্ট। এই যে সামনের রাস্তাটা থেকে ডান দিকে ঢুকে যাব, এই যে ডান দিক নিলাম। এখান থেকে মোটামুটি ওরগ্রাম ফরেস্ট আর 2.5 কিলোমিটার মতো, তো একদম ভেতরের রাস্তা। আমরা এই যে ঢুকে গেলাম ওরগ্রাম ফরেস্ট, ওরগ্রাম বনক্ষেত্র, গুসকরা বনাঞ্চল যেটা বলছিলাম। গুসকরা এখান থেকে খুব কাছে, 5 থেকে 6 কিলোমিটার মতো। আর এই যে ভেতরে এই যে ওরগ্রাম ফরেস্ট, এবং এখানে আরেকটা জিনিস আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে কিন্তু একটা ব্রিটিশ এয়ারফিল্ড আছে, যদিও খুবই ভাঙাচড়া কন্ডিশনে, খুব ভালো কন্ডিশনের নয়, জয়পুর ফরেস্টের মতো অত ভালো কন্ডিশনের নেই। আর এই যে হচ্ছে ওরগ্রাম ফরেস্টের মধ্য দিয়ে রাস্তাটা, এখানে কাছাকাছি একটা রিসর্টও আছে দেখতে পাচ্ছি, মানে বোর্ড দেখলাম। আর দুপাশেই বনাঞ্চল, রাস্তা। আর এই যে আমরা এই সাইড থেকে ওরগ্রাম ফরেস্টের এই একদিক থেকে আর একদিকে যাচ্ছি। খুব বেশি এলাকা জুড়ে নয় ওরগ্রাম ফরেস্ট।
এই দিকটায় তো লোকজনও নেই দেখতে পাচ্ছি। ওরগ্রাম ফরেস্টে চলে এসেছি। এই যে এখানে একটু দাঁড়ালাম, আর অনেকটা এরিয়া জুড়ে ওরগ্রাম ফরেস্ট। আমরা তো আসলাম বাইকে আসা খুব সহজ। বাইকে আসতে গেলে দমদম থেকে এটা মোটামুটি 127-28 কিলোমিটার। দমদম থেকে NH-19 ধরে তারপর ডান দিকে যেটা বোলপুরে যাওয়ার রাস্তা, অর্থাৎ NH-114, সেটা ধরে ওরগ্রাম থেকে ডান দিকে এই 2.5-3 কিলোমিটার আসলেই ওরগ্রাম ফরেস্ট। আর যারা গাড়িতে আসতে চান তারাও তো এই রোডে আসতে পারেন, খুব সহজ। এবং ওরগ্রাম থেকে বোলপুরের রাস্তা মোটামুটি 30-32 কিলোমিটার, অর্থাৎ বোলপুর যাওয়ার পথেও কিন্তু চাইলে আরামসে ওরগ্রাম ফরেস্ট ঘুরে আসা যায়। আর কেউ যদি ট্রেনে আসতে চান, ট্রেনে আসাও খুব সহজ। এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে গুসকরাতেও নামতে পারেন। আর সব থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে নোয়াদার ঢাল থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার রাস্তা এটা। তো সেইভাবেও কেউ চাইলে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমরা তো যেহেতু বাইকেই ঘুরে বেড়াই, সুতরাং বাইকেই আসলাম। আর চারিপাশটা খুব সুন্দর। এখানে মনীষাও এসছে আজকে, এই যে। আর আমাদের গাড়ি, এই যে চারিপাশটা, জঙ্গলের চারিপাশটাও সুন্দর লাগছে, সুন্দর। এটা হচ্ছে ওরগ্রাম ফরেস্ট। আর ওরগ্রাম ফরেস্টে বেশ কিছুটা সময় কাটালাম। এখন এখানে যে ব্রিটিশ এয়ারড্রোম ছিল, অর্থাৎ ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জঙ্গলের কাছাকাছি সব এয়ারড্রোমগুলো হতো, বিমানগুলো নামতো, যুদ্ধ বিমানগুলো, যাতে শত্রুপক্ষের নজর এড়ানো যায়। সেইটার দিকে যাচ্ছি। আর যেতে যেতে দুপাশের যে প্রকৃতি, সেটার আনন্দ নিতে নিতে যাচ্ছি। দারুণ, দুপাশের প্রকৃতিও দারুণ। খুব বেশি জায়গা জুড়ে নয়, এখন তো বন নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে সামনে মেঠো পথ জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। আর এইটা দিয়েই সামনের দিকে যাব। এটা দিয়ে সামনের দিকে গিয়ে প্রায় 4-4.5 কিলোমিটার পরে যে ব্রিটিশ এয়ারড্রোম যেটা, সেটাও দেখব। এখানে জঙ্গল অনেকটা হালকা হয়ে এসছে, দেখতে পাচ্ছি। রৌদ্রের ছটা জঙ্গলের ভিতর দিয়ে পড়েছে, দারুণ। ওই সামনে দেখা যাচ্ছে ওরগ্রাম ফরেস্ট শেষ হয়ে গেছে। আর যেখানে ওরগ্রাম ফরেস্ট শেষ হয়ে গেছে, তারপর থেকেই অ্যাকচুয়ালি এই ব্রিটিশ এয়ারড্রোম আরম্ভ হয়েছিল। এখন সেগুলো ভেঙে চুরে আসল যে জায়গাটা, সেটা অনেকটা দূরে চলে গেছে, প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। সেই দিকটায় যাব। আলটিমেটলি চলে আসলাম এই একদম ওরগ্রাম ফরেস্টের পাশে। ওরগ্রাম যে এয়ারড্রোম, সেটা ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারপোর্টগুলো হতো, এয়ারপোর্ট মানে যুদ্ধ বিমান নামার জন্য, সেগুলো নর্মালি কোনো জঙ্গলের পাশে হতো, সো দ্যাট লুকিয়ে রাখা যায়। তো তার স্টার্টিং এই দিকটা। আর এই দিকটাও কিন্তু এখান থেকে স্টার্টিং, এই দিকটা বিস্তৃত। এবং এই যে কনস্ট্রাকশান, এটা ভাবতে ভালো লাগছে, একদম পুরো ব্রিটিশ পিরিয়ডের কনস্ট্রাকশান। আর ওই যে ডান দিকে সোজা, ওই দিকটা ওরগ্রাম ফরেস্ট। আর এই দিকটা, এই যে সোজা, এটা হচ্ছে যেটা রানওয়ের ওই দিকটা যাব। আর খুব কাছে, যেটা বলছিলাম, খুব বেশি দূরে নয়। আর আমরা যেহেতু বাইকে এসেছি একদম ওরগ্রাম ফরেস্টের কাছেই, ওরগ্রাম ফরেস্ট থেকে 2-2.5 কিলোমিটার দূরেই এটার অবস্থান, সুতরাং আসলে এটাতে আসাই যায়। এইটা হচ্ছে তৎকালীন ব্রিটিশ এয়ারড্রোমের রানওয়েটা। দেখতে পাচ্ছি এদিকে দখল হয়ে গেছে, বাড়িঘরদর
করে ফেলেছে। তো এইটাই হচ্ছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারড্রোমের রানওয়ে। আর এটা দিয়েই বেরিয়ে যাব। এইটা দিয়ে বেরিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে 108 বর্ধমানের যে 108 শিব মন্দির, কাল্লার নয়, বর্ধমানেও একটা 108 শিব মন্দির আছে, সেটা দেখব। রানওয়েটাও বিস্তৃত অনেকটা, কিন্তু এখন যেহেতু এদিকে চারিদিকে সব দখল হয়ে গেছে, অতটা আর ভালো বোঝা যাচ্ছে না। যেটা জয়পুর ফরেস্টে কিন্তু খুব সুন্দর বোঝা যায়। জয়পুর ফরেস্টের এয়ারড্রোম এবং তার রানওয়েটা কিন্তু এখনও অক্ষুণ্ণ অবস্থায় মোটামুটি আছে। এটা তো এদিক ওদিক দখল হয়ে অন্য কাজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি এটাকে ভেঙে আবার এখানে কি কাজ হয়েছে। তো যাই হোক, ভালোই। ওরগ্রাম ফরেস্টে কাছাকাছির মধ্যে বোলপুর যাওয়া আসার পথে বা কেউ চাইলে আলাদাভাবে আসতেই পারে, খুব খারাপ যে লাগবে সেরকম নয়। এটা এয়ারড্রোমের শেষ প্রান্ত। ওখানে সুন্দর জায়গা পেয়ে ধান চাল সিদ্ধের কাজ চলছে। তো যাই হোক, পুরো দখল হয়ে রয়েছে। এটা আর একটা প্রান্ত, এটা দুটো প্রান্ত, এটা হচ্ছে আর একটা প্রান্ত এটা। তো এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। যে পথে এসেছিলাম আবার সেই পথেই ফেরত চলে যাচ্ছি বর্ধমানের দিকে, 108 শিব মন্দিরের দিকে। তার আগে কিছু খাওয়া দাওয়া করব, তার জন্য কোনো একটা মোটামুটি একটা রেস্টুরেন্ট দেখার চেষ্টা করছি কি আছে, কি পাওয়া যায়। এখানে একটা দেখছি ধাবা, দেখা যাক কি পাওয়া যায় এখানে, পাওয়া যায় কি না। এই যে ধাবাতে আমরা অর্ডার করলাম। কি খাবে? এক চিকেন চাউমিন। কিরকম? ভালোই বলো? আমার তো ভালোই লাগছে, খাবারের ভালোই খাবারটা। কত দিল? 225 টাকা। 225 টাকা। হ্যাঁ, তাহলে চিকেন থাকতে হবে না? ভালোই। চাইনিজ খেলাম, এক চিকেন চাউমিন। খারাপ নয় এক চিকেন চাউমিনটা। যাই হোক, একটা এক চিকেন চাউমিন দুজনে খেলাম। আসলে বেজে গেছে 4:30-এর ওপরে হয়ে গেছে, যার ফলে এটাই ঠিক আছে। আর এই যে পড়ন্ত সূর্যের আলো, পড়ন্ত সূর্যের আলোয় এগিয়ে চলেছি বর্ধমানের দিকে। বর্ধমান 108 শিব মন্দিরে একটা ছোট করে স্টপেজ দেব। আমরা এই নবাবহাটে, বর্ধমানের নবাবহাটে যে 108 শিব মন্দির, সেইখানটায় চলে এসেছি। আর এই যে শিব মন্দির চত্বরটা, নবাবহাটের 108 শিব মন্দির বর্ধমানে, ভেতরটা গিয়ে দেখ। নবাবহাটের যে 108 শিব মন্দির চত্বর, সেই শিব মন্দির চত্বরে আমরা প্রবেশ করলাম। এই যে 2 টাকা করে টিকিট। আর এই যে পুরো পর শিব মন্দিরগুলো, 108টাই আছে কাল্লার মতো। 108 শিব মন্দির, নবাবহাট, বর্ধমান। এই শিব মন্দিরটির অবস্থান বর্ধমান স্টেশন থেকে মোটামুটি 5.5 কিলোমিটার দূরে বর্ধমানের নবাবহাটে। সড়ক পথে এই 108 শিব মন্দিরের দূরত্ব কলকাতা থেকে মোটামুটি 105 কিলোমিটার, এবং বর্ধমান থেকে যে রাস্তা বোলপুরের দিকে গেছে, অর্থাৎ NH 114 একদম পাশে। আজ সরস্বতী পুজো হওয়ার জন্য সাধারণ দিনের তুলনায় আজকে কিন্তু এই 108 শিব মন্দিরে একটু বেশিই ভিড় লক্ষ্য করলাম আমরা।
নবাবহাটের এই 108 শিব মন্দির কিন্তু চমৎকারভাবে মেনটেন করা এবং পার্কিং সহ অন্যান্য ফেসিলিটির ব্যবস্থাও আছে। আর এই শিব মন্দির কালনার শিব মন্দির মতো গোলাকার নয়, এটি প্রধানত রেক্ট্যাঙ্গুলার এবং দুটি অংশে বিভক্ত। আর দুটি অংশের মাঝখানে দুটি পুকুরও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা। 1788 সালে তৈরি করা এই শিব মন্দির কিন্তু প্রাচীনত্বের দিক থেকে কালনার 108 শিব মন্দিরের থেকেও প্রাচীন। মন্দির চত্বরে মন্দিরের শোভা ছাড়াও শীতকালীন বিভিন্ন ফুল, তার শোভাও চমৎকার। চারিপাশে গোলাপ, গাঁদা সহ বিভিন্ন মরশুমে ফুলের শোভা সত্যি মনটাকে ভক্তিরসে আদৃত করছিল। বেজে গেছে সন্ধে 5:30, আর আমাদের যে বর্ধমানের 108 শিব মন্দির সেটা দেখা কমপ্লিট। আর এইবার আমরা সোজা এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।